প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসছি আজ আবার কিছু সমস্যা নিয়ে। দেখো, এর আগের দিন লম্ববৃত্তাকার শঙ্কুর কিছু অঙ্ক আমি করেছিলাম। সমস্তটাই প্রায় শেষ হয়ে গেছিল। অবজেক্টিভ লাস্টে দুটি অঙ্ক বাদ ছিল, সেই দুটো দিয়ে শেষ করে আমরা নতুন করে অন্য কিছু শুরু করব। চলো করা যাক। লম্ববৃত্তাকার শঙ্কুর দেখো 4 নম্বর প্রবলেমটা, সেটা আমরা করছি। তোমাদের কাজ হবে তোমরা ভালো করে বিষয়টা বোঝো এবং বোঝার পর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানতে পারো। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। এখন সাংখ্যমান সমান মানে দেখো, আমরা জানি যে আয়তনের একক হচ্ছে ঘন একক, আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। সেটা কখনো সমান হয় না, কিন্তু সাংখ্যমান মানে সংখ্যাগত যে মান সেটা সমান। তাহলে শঙ্কুর আয়তনের যে সংখ্যাগত মান সেটা কত হবে? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। সেটা সমান বলছে কি? বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে আমাদের জানা আছে পাই আর ইন্টু এল। এটা আমাদের জানা আছে। এখানে দেখো, পাই পাই ক্যান্সেল আউট হলো, আর একটা ক্যান্সেল আউট হলো। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখছি পরিষ্কার যে আর এইচ সমান 3 ইন্টু এল। আমরা এখানে যেটা করছি এটা স্কোয়ার আপ করছি, বোথ সাইড স্কোয়ার করছি। তাহলে দেখো, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে কি আর স্কোয়ার এই স্কোয়ার ইকুয়ালস টু 9 এল স্কোয়ার হলো। তাহলে আর স্কোয়ার, সরি, আর স্কোয়ার এই স্কোয়ার ইকুয়ালস টু 9 ইন্টু এল স্কোয়ার মানে কি আমাদের জানা আছে? এল স্কোয়ার মানে জানা আছে এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা কি করছি? 1 ইকুয়ালস টু 9 ইন্টু এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সেটাকে আমরা ভাগ করে দিচ্ছি কত দিয়ে? আর স্কোয়ার এই স্কোয়ার দিয়ে। আমরা এই যে 9 যেটা পাচ্ছি সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। তার ফলে 1/9 ইকুয়ালস টু, আমরা এখান থেকে লিখতে পারবো এই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার এই স্কোয়ার। দেখো, এখান থেকে এই স্কোয়ার ক্যান্সেল আউট হলো, আর স্কোয়ার ক্যান্সেল আউট হলো। তার ফলে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখছি, এখানে পড়ে থাকছে কি 1/r² প্লাস 1/a² ইকুয়ালস টু 1/9। আমাদের এটাই চেয়েছে, 1/a² প্লাস 1/r², এটাই আনসার। নেক্সট যে প্রবলেমটা বলছে, দেখো আমরা এখানে করি নেক্সট প্রবলেমটা। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত। এখন চোঙের ক্ষেত্রে যেহেতু চোঙ হচ্ছে সিলিন্ডার, তাহলে চোঙের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে চোঙের ক্ষেত্রে আমরা মনে করো এটা আর দিলাম, যেহেতু সিলিন্ডার সি লিখলাম, ডিভাইডেড বাই, আচ্ছা কোণেও হয়ে যাবে, মনে করো আমরা চোঙের ক্ষেত্রে আর লিখলাম আর এখানে আর প্রাইম লিখলাম। যেখানে আমরা লিখেও দিতে পারি, যেহেতু অবজেক্টিভ লিখছি না, ধরি আর এবং আর প্রাইম হলো যথাক্রমে চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে এটা কত দেওয়া আছে আমাদের? এটা দেওয়া আছে আমাদের 3/4 হলো। আর তাদের উচ্চতার অনুপাত মানে উচ্চতা মনে করো এইচ প্রাইম, সেটা দেওয়া আছে আমাদের কত? 2/3। এবার চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত।
তাহলে চোঙের আয়তনের অনুপাত ভি যদি ধরি আর শঙ্কুর যদি ভি প্রাইম ধরি, তাহলে এখানে আমরা পাচ্ছি পাই আর স্কোয়ার ইন্টু এইচ ডিভাইডেড বাই পাই আর প্রাইম স্কোয়ার ইন্টু এইচ প্রাইম স্কোয়ার। এটা ক্যান্সেল আউট হলো। তাহলে আর এখানে পাচ্ছি আমরা আর ডিভাইডেড বাই আর প্রাইম তার হোল স্কোয়ার ইন্টু এইচ ডিভাইডেড বাই এইচ প্রাইম। এটা স্কোয়ার নয়, এটা প্রাইম। তাহলে এইচ ডিভাইডেড বাই এইচ প্রাইম, এইচ প্রাইম। তাহলে আর এটা পাচ্ছি কত, 3/4 তার হোল স্কোয়ার ইন্টু 2/3। তাহলে এটা হচ্ছে 9/16 ইন্টু 2/3, ক্যান্সেল আউট করো 3, এটা হচ্ছে 8, মানে 3/8। সেটাকে আমরা লিখতে পারি 3:8। এ হলো শঙ্কু সম্বন্ধে চলে গেল। এবার নেক্সট যে চ্যাপ্টার সেটা হচ্ছে গোলক, সেখানে আমরা আসছি। গোলক প্রথমে আমাদের আমি ফর্মুলাগুলো প্রুফ করার চেষ্টা করছি না, তোমরা হচ্ছে গোলকের ফর্মুলা অলরেডি শিখে এসছো, জেনে এসছো। তাহলে আমরা এখানে লিখছি গোলক স্ফিয়ার। এর স্ট্রাকচারটা কেমন আমরা ভূগোলক দেখেছি, এরকম আর কি, বলের মতো। বল, কমলা লেবু, যে কোনো বল, ক্রিকেট বলও হতে পারে, ফুটবলও হতে পারে, এই আকৃতির কমলা লেবু, গোলক, রসগোল্লা, এই সমস্ত আকৃতিগুলো এগুলো কিন্তু গোলক আকৃতির, যার একটা সেন্টার থাকে এবং সেই সেন্টার থেকে যে কোনো জায়গায় যায় না কেন, যেটা যে কোনো প্রান্তে যায় না কেন, সেটা হচ্ছে তার ব্যাসার্ধ। সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। এখানে আর কিছু কিন্তু আমাদের ফাংশন নেই, শুধুমাত্র ব্যাসার্ধ, এর উপর দিয়ে আমাদের সমস্ত কাজ করতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এর যে বক্রতল, চারিপাশের যে তলটা, তার ক্ষেত্রফল তো কত। বক্রতল বা এক্ষেত্রে সমগ্রতল একই হবে। সমগ্রতলের ক্ষেত্রফল, আমি জাস্ট সূত্রগুলো লিখে দিচ্ছি, প্রমাণ করছি না, সেটা সময় সাপেক্ষ। তোমরা জানো, সবাই শেখা আছে তোমাদের, এত বর্গ একক হলো। এবার যদি মনে করো মাঝখান থেকে গোলকটাকে আমরা চিরে ফেলি, তোমরা একটা লেবু চিরে দেখতেও পারো, এরকম একটা আকৃতি পাবো, যেটাকে আমরা বলছি অর্ধগোলক। এই ছবিটা আবার আঁকলাম, কারণ ছবিটা একটুখানি আমার মনে হচ্ছে গন্ডগোল হয়ে গেছে। তাহলে এখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এর ক্ষেত্রফল মানে কি, এই যে বক্রতল পাশের যে তলটা, এর ক্ষেত্রফল, আর এই যে অংশটা যদি নিরেট হয়, তাহলে এই বৃত্তাকার অংশের তো ক্ষেত্রফল আমাদের যোগ করতে হবে। কিন্তু বাটি আকারের যদি হয়, মনে করো একটা বাটি আকারের যদি হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের এই অংশটা ফাঁকা, এই অংশটা ফাঁকা। বলো, বুঝতে পারছো? তাহলে এই যে নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধ গোলকের ক্ষেত্রফল সমান কি হবে? এমনিতে ক্ষেত্রফল আছে 4πr², তাহলে 4πr², তাকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের এই যে বক্র অংশটা আছে সেটা পাচ্ছি, কিন্তু এটা পাচ্ছি না।
তাহলে এটা যদি পেতে হয় তাহলে আমাদের ওখানে আছে বৃত্ত, তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, সেটা আমাদের যোগ করতে হবে। তাহলে এত আসলো, এত বর্গ একক। তাহলে আমরা 2 দিয়ে এই 4 কে ক্যান্সেল আউট করলে 2, দ্যাট ইজ 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, এত বর্গ একক। এটা হচ্ছে কত? 3 পাই আর স্কোয়ার বর্গ একক। এটা হলো অর্ধগোলকের, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার যদি বাটি আকৃতির হয়, মানে ফাঁপা অর্ধগোলক, তখন ওই পাই আর স্কোয়ারটা হবে না, দ্যাট ইজ 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 এত বর্গ একক, দ্যাট ইজ 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এলো বাটি আকৃতির, যেটা দ্বিতীয় ছবিটা আঁকলাম সেটা। এইবার দেখো, এবার গোলকের আয়তন কত হবে, তারপর ফাঁপা গোলকের আয়তন কত হবে বের করছি আমরা। গোলকের আয়তন জেনারেলি, এরটা যদি জল ভরা হয় তাহলে যতটা জল ধরে, বা বাতাস ভরা হলে বাতাস কতটুকু বাতাস ধরে সেটাকে, মানে মনে করো আমি যদি এখানে লিখি গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব, এত ঘন একক। যদি অর্ধগোলকের হয়, অর্ধগোলকের আয়তন কত হবে, এর হাফ হবে, ইট ইজ হাফ ইন্টু 4/3 পাই আর কিউব ঘন একক। এখানে আসছে কত আমাদের, 2/3 পাই আর কিউব ঘন একক। এবার আর একটা জিনিস আমাদের বাদ থাকছে, যদি মনে করো, নেক্সট পেজে আসছি, যদি মনে করো এরকম একটা স্ট্রাকচার আমাদের ছেড়ে দেয়, মনে করো একটা গোলক, ছবিটা আঁকতে গিয়ে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে এর উপরে, তোমরা একটু বুঝে নেবে আর কি, কষ্ট করে। মানে বিষয়টা হচ্ছে, মনে করো কোনো একটা ধাতু দিয়ে আমরা একটা গোলক বানিয়েছি, একটা ধাতু দিয়ে আমরা একটা গোলক বানিয়েছি, আর ভিতরটাকে রেখেছি ফাঁপা। দেখি আর একবার চেষ্টা করে আসে নাকি। এর উপরে আঁকা একটু কঠিন কম্পিউটার স্ক্রিনে। এবার এসছে। আচ্ছা, তাহলে এটা গোলক, এখান থেকে এটা হচ্ছে কি, অন্তর্ব্যাসার্ধ, আর এখান থেকে এটা যদি নিই আমরা, কি হবে, বড় হাতের আর ডি বহিঃব্যাসার্ধ। এবার যে এই যে পোর্শন, যে ধাতুটা দিয়ে তৈরি গোলকটা, যে ধাতুটা দিয়ে গোলকটা তৈরি, তার আয়তন যদি আমাদের কখনো চাই, বা মনে করো বাইরে ভিতরে দুটোরই ক্ষেত্রফল চাই, সেটা চাইবে না, ফাঁপা গোলকের আয়তনই চাইবে। তাহলে দেখো, ফাঁপা গোলকের আয়তন সমান কি হবে, পুরো অংশটার যদি আয়তন বের করি 4/3 পাই আর কিউব, সেখান থেকে আমরা ভিতরের অংশটা বাদ দেব, 4/3 পাই স্মল আর কিউব, এত ঘন একক। তাহলে 4/3 পাই যদি বেরিয়ে আসে, কমন চলে আসে, আর কিউব মাইনাস স্মল আর কিউব, এত ঘন একক। ব্যাস, এ হলো আমাদের ফর্মুলাটা কিউব। এখানে ফর্মুলা মূলত আমাদের এখানেই শেষ হলো। এবার আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো কি আসে গাণিতিক সমস্যাগুলো। একদম প্রথম অঙ্কটা করছি, তোমরা বইটাকে সামনে রাখবে, কেমন? একদম প্রথম অঙ্কটা তারপর চলো পড়ি আমরা বই থেকে, কি আছে দেখি। এই গোলকটা শেষ হলে এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে ভেদ করব,
তারপরে হচ্ছে করণী করব, তারপরে আমরা কোশ্চেন প্যাটার্ন অনুসারে কোশ্চেন করব, জিওমেট্রি করব নেক্সট উইক থেকে। প্রতিদিন একটা করে জিওমেট্রি তোমাদের দেবো, এবং তার সাথে কিছু প্রয়োগ আমি এক্সারসাইজ থেকে করব, যেগুলো প্রয়োগ বইতে করা আছে সেগুলো তোমরা একটু করে নেবে। যদি অসুবিধা হয় সেটাও আমি আলোচনা করব, সেটা তোমরা আমাদের জানাবে যে স্যার এইটা বুঝতে পারছি না। আচ্ছা, দেখো একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বলা আছে 10.5 সেমি, ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে কি আছে এখানে দেখো, হুম, গোলকের ব্যাসার্ধ আর সমান 10.5 সেন্টিমিটার। এবার গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এখানে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের যে ক্ষেত্রফল তার যে ফর্মুলা সেটা আমরা জানি, সেটা হলো 4πr² বর্গ একক। তাহলে এটা হচ্ছে কত, 4 ইন্টু পায়ের ভ্যালু 22/7, r² মিনস 10.5 ইন্টু 10.5 এত বর্গ, আমাদের এখানে দেওয়া আছে কি সেন্টিমিটার, তাহলে এত বর্গ সেমি। এটাকে ক্যালকুলেশন করি আমরা, তাহলে কি হচ্ছে 4 ইন্টু 22⁻⁷, 105 এখানে 10, 105 এখানে 10 হলো। এবার আমরা একটা কাজ করছি, দেখো চলো 7 দিয়ে ক্যান্সেল আউট করি এটাকে, 7 একে 7 আর 7 5 35, 15 আসলো। আচ্ছা, 5 দিয়ে ক্যান্সেল করি, এখানে 5 3 15, 5 2 10। আচ্ছা, এটাকে যদি 5 দিয়ে ক্যান্সেল করি 21, এটাকে 5 দিয়ে ক্যান্সেল করলে 2, এই 2 2 4, এই 4-এর সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকছে কত দেখো, 22 ইন্টু 3 ইন্টু 21 বর্গ সেমি। তাহলে এটাকে আমরা আর কিছুই না, এটাকে আমরা গুণ করি, গুণ করলে দেখো কত পাবো। তোমরা একটু কায়দা করে গুণটা করতে পারো। এই যে এই গুণটা, এটা হলো 66, তাই না? এবার 66 তাকে 3 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, 21 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, বা এটাকে 3 দিয়ে যদি গুণ করি, 3 63, দ্যাট ইজ 22 ইন্টু 63 বর্গ সেমি। দেখো দুটো একই সংখ্যা দিয়ে গুণ করা কোনো অসুবিধা না, এক ঘর সরিয়ে একই জিনিস লিখে দিলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে কত আমাদের, এখানে হচ্ছে এটা 63, 3 2 6, 22 দিয়ে গুণ করে দিচ্ছি আমরা, এখানে হচ্ছে কত 8, আর এখানে পাচ্ছি আমরা 13, এত, এটা 3, এত বর্গ সেমি। ব্যাস, তাহলে আনসার পেলাম আমরা কত, আনসার পেলাম ভালো করে দেখো 1386 এটা বর্গ সেম। এইরকম আগে থেকে ক্যালকুলেশন করব না, ঠিক সময়ে যখন আমাদের দরকার তখন আমরা ক্যালকুলেশন করব। তার পরের অঙ্কগুলো দেখো পরপর পরপর খুবই সোজা, অবজেক্টিভে দেয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই, অন্য কোনো জায়গায় খুব একটা আসে না, বেশি নাম্বারের কোশ্চেনে এগুলো তোমরা পাবে না। হ্যাঁ, এই 5-এরটা যেমন, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? চলো এটা করি আমরা, বুঝতে পারবে। হ্যাঁ, ভাষার প্যাঁচ সেটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেবে, নিয়ে করবে তোমরা অঙ্কটাকে। খুবই ঠান্ডা মাথায় অঙ্কটাকে বুঝতে হবে, ততোধিক দরকার আমাদের প্র্যাকটিস। তাহলে গ্যাস বেলুনের ফোলাবার আগে যে ব্যাসার্ধ সেটা আর পরের যে ব্যাসার্ধ সেটা আমরা বের করি। দেখো
গ্যাস বেলুনের পূর্বের যে ব্যাসার্ধ সেটা কত? 7 সেন্টিমিটার হলো, এবং সেখান থেকে বাড়ছে কত? 21 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি? তাহলে গ্যাস বেলুনের পরের ব্যাসার্ধ হচ্ছে কত? 21 সেমি। তাহলে আমাদের এখানে দেখো, পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই পরের সমগ্রতলের ক্ষেত্রফল। পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই × r² দ্যাট ইজ 7 স্কোয়ার। এখানে 4 পাই × 21 স্কোয়ার। 4 পাই কেটে গেল, তাহলে এখানে 7 × 7, এখানে 21 × 21, এটা কাটো 3, এটা কাটো 3, তাহলে 1/9 দ্যাট ইজ 1:9। এটা আনসার। 6 নম্বরের অঙ্কটা দেখো, আমি নেক্সট পেজেই করছি, দরকার নেই। 6এরটা বলছে, দেখো, অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে, এই সমস্যাটা আমি বলছিলাম তোমাদের, যে বাটির যে ক্ষেত্রফল সেটা কি হবে। তোমাদের বাড়িতে বাটি আছে, তোমরা জানো যে বাটি কেমন আকৃতির হয় এবং তার ক্ষেত্রফল কেমন হয়। এটা মনে করো অর্ধবৃত্তাকার একটা অর্ধগোলকাকার একটা বাটি, যার এই এই অংশটা কিন্তু ফাঁকা, এখানে কিছু নেই, মানে শুধু ধাতু দিয়ে তৈরি হয়েছে। তাহলে বাটি, অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি, ব্যাস চেয়েছে আমাদের। তাহলে দেখো, ধরি বাটিটির ব্যাসার্ধ আর, ধরবই আমরা আর একক, ব্যাসার্ধ আর একক। তাহলে বাটিটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 2πr² বর্গ একক। এখানে দেখো, প্রশ্নানুসারে যেটা আসছে, প্রশ্নানুসারে 2πr², সেটা ইকুয়ালস টু আছে কি 127 and 2/7। তাহলে আমরা পাচ্ছি, দেখো, তাহলে 2 × 22/7 × r², এটাকে ক্যালকুলেশন করো। 7 7 49, হাত দিয়ে 51 1, হাতে থাকলো 5, 5 7 দুগুণে 14, 14 আর 5 19, 9, হাতে থাকলো 1, 7 একে 7, আর 1 8, 891 ডিভাইডেড বাই 7। এই 7 7 অনায়াসেই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে r² সমান হচ্ছে 891 ডিভাইডেড বাই 2 × 22। এটাকে 11 দিয়ে ক্যান্সেল আউট করো, 11 দিয়ে ক্যান্সেল আউট করো, তাহলে কত আসছে? 8 11 88, 11 11। আচ্ছা, 11 দিয়ে কাটলে এখানে 11 দুগুণে 22। তাহলে r² হচ্ছে 81 ডিভাইডেড বাই 4। r equals to square root of 81 means কত? 9 স্কোয়ার, আর 4 means 2 স্কোয়ার, দ্যাট ইজ 9 2 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত হবে? তাহলে দেখো, ব্যাস পাশে লিখছি, দরকার নেই। ব্যাস সমান 2 × r,
that is 2 into 9/2 এত সেমি, that is 2 ক্যান্সেল আউট হয়ে গেলে 9 সেমি। তাহলে আমরা পাচ্ছি বাটিটির ব্যাস হচ্ছে 9 সেমি। এবার চলে আসো নেক্সট প্রবলেম দেখি। এটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য এত সেমি, ওইগুলোর কত ঘন সেমি লোহা আছে তাই হিসাব করে লিখি। লোহার বক্রতলের ক্ষেত্রফল। খুবই সহজ একটা অঙ্ক। হ্যাঁ, তোমরা চেষ্টা করবে, না হলে আমি আছি, আমি হেল্প করে দেবো, অসুবিধা নেই। চলো 8 নম্বরের অঙ্কটা দেখো। 8 অঙ্কটা কি বলছে আমাদের? এটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। এই টাইপের অঙ্কগুলো বেশ আসে পরীক্ষাতে। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো আমাদের আসে। আমরা নেক্সট পেজে আসি। তাহলে দেখো 8 নম্বর প্রবলেম। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে গোলকের ব্যাস সমান 14 সেমি। তাহলে দেখো গোলকের ব্যাসার্ধ সমান 14/2 সেমি সমান 7 সেমি। 7। এইবার দেখো একটা গোলক গলিয়ে আমরা কি করব, কতগুলো নিরেট ছোট গোলক তৈরি করব। এটাও নিরেটই আছে। তাহলে আমরা কি করব দেখো, গোলকের আয়তনটা আমরা লিখে রাখবো 4/3 পাই r³ এত ঘন একক, দ্যাট ইজ 4/3 ইন্টু 22/7, r³ মিনস 7 কিউব, মানে দ্যাট ইজ 7 গুণ 7 গুণ 7, এত ঘন সেন্টিমিটারে আছে। তাহলে আবার দেখো যে নিরেট গোলক তৈরি করা হচ্ছে তার ব্যাসার্ধ আমরা যদি এখানে মনে করো অন্য একটা নোটেশন ইউজ করি, ক্যাপিটাল আর ইউজ করি, সেটা ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের 3.5 সেমি। কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে সেটা বের করতে হবে। তাহলে যে নিরেট গোলক তৈরি করা হচ্ছে তার আয়তন কত লিখব? আয়তন ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু 3.5 হোল কিউব ঘন সেমি হলো। আমরা ধরি এক্সটি গোলক তৈরি করা যাবে। এক্সটি গোলক তৈরি করা যাবে। তাহলে এক্সটি গোলকের আয়তন কত হবে? এক্সটি গোলকের আয়তন আর কিছুই নয়, 4/3 পাই মিনস 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু এক্স এত ঘন সেমি। এখন দেখো একটা গোলক থেকে আর একটা গোলক তৈরি করা হচ্ছে, তার মানে আমরা পাচ্ছি এখানে শর্তানুসারে তাহলে 4/3 ইন্টু 22/7, আচ্ছা এখানে 35/10 ইন্টু 35/10 ইন্টু 35/10 ইন্টু এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু 4/3 পাই মিনস 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7। খুব ইজি, 4/3 এটা ক্যান্সেল আউট হয়ে গেল।
তাহলে দেখো এখান থেকে আমরা এক্স এর মান বের করব। এক্স, আচ্ছা আমরা একটা কাজ করছি, কিছুই করছি না, যা আছে লিখে দিচ্ছি। তাহলে 7 × 7 × 7, এর নিচের 10গুলো উপরে চলে যাবে, 10 × 10 × 10, আর এখানে থাকলো কত, 35 × 35 × 35। ব্যাস, এগুলো কাটো, 5 7 দিয়ে কাটলে এখানে 5, এখানে 5, এখানে 5, এই দিয়ে কাটো, আমাদের উপরে 2 2 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, যেমন এখানে হচ্ছে কত, 8টি। বেশ এসছে পরীক্ষাতে অনেকবার এটা, অনেকবার এসছে পরীক্ষাতে। সুন্দর করে গুছিয়ে লিখে করবে, যেন কোনো কনফিউশন না হয়, সেই জন্য করলাম আমি অঙ্কটা। এবার দেখো পরের অঙ্ক দিকে আগাই আমরা, পরে দেখি কতগুলো কি করানো যায় তোমাদের। 9 অঙ্কটাকে দেখো, ভালো করে পড়ো, 9 অঙ্কটাকে ভালো করে পড়ো। 9 বলছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে 3টে ছোট ছোট গোলক দেখো, 3টে ছোট ছোট গোলক আছে আমাদের, 1টা 2টো 3টে, 3টের ব্যাসার্ধ আলাদা। এইগুলো দিয়ে আমরা একটা গোলক তৈরি করছি, একটা গোলক তৈরি করছি একটু বড় আকারের। হ্যাঁ, তার ফলে কি দেখো, এইগুলো সব এর ভিতরে ঢুকে গিয়ে এটা তৈরি করছে, এর ব্যাসার্ধ মনে করো বড় হাতের আর। ভালো করে দেখো, তাহলে যে বড় গোলক তৈরি করা হলো, বড় গোলকের বড় গোলকের আয়তন হবে কত, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এত ঘন একক। এবার এই যে আয়তনটা হবে সেটা ছোট গোলকগুলোর আয়তনের সমান। তার মানে আমরা দেখো এখানে আমরা একটু লিখে নিই যে, ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর একক। তাহলে ছোট গোলক 3টির মোট আয়তন কত, ছোট গোলক 3টির মোট আয়তন সমান 4/3 পাই আর কিউ, এগুলো ব্যাসার্ধ দিয়ে আছে, 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই ইন্টু 4 কিউব প্লাস 4/3 পাই ইন্টু 5 কিউব, এত ঘন সেমি। এখান থেকে কিছু নয়, 4/3 পাইটাকে আমরা কমন নিচ্ছি, 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, এত ঘন সেমি। তাহলে দেখো আমরা যেটা পাচ্ছি, প্রশ্নানুসারে কি পাচ্ছি আমরা, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান 4/3 পাই, এটা কত হচ্ছে 27 প্লাস 64 প্লাস 125, এত ঘন সেমি। এই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে পাই আর 4/3। তাহলে আর কিউব ইকুয়ালস টু, এটাকে যোগ করো, এটাকে যোগ করছি 125 64, তাহলে হলো এখানে হচ্ছে 125-এর সাথে 64 যোগ করো,
তাহলে 89 তার সাথে 27 যোগ করো, যেটা হচ্ছে 189 আর 27 যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 216। দেখো যোগটা একবার দেখে নাও। আচ্ছা, 5 7 আর 5 9, 9 আর 7 16, 6 হাতে থাকলো 1, 2 এর একে 3, 3 আর 6 আর 3 কত হয়? 9, 9 11 এর এক হাতে থাকলো 1, 1 আর একে 2। ঠিক আছে, এখন আর কিউব ইকালস টু এটার কতর কিউব হবে? 6 এর কিউব। আর ইকালস টু 6 সেমি। বড় গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 6 সেমি। তোমরা ক্রস চেক করে নিতে পারো। হাতে থাকলো 3, 6 3 18 3 সরি, ব্যাস হলো আনসার। চলে আসি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম 10এরটা দেখো। 10, এটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে হিসাব করে লিখি। বেশ, দেখো তাহলে আমাদের প্রতি বর্গমিটার কত টাকা খরচ পড়ছে সেটা আমাদের কিন্তু এখানে নির্ণয় করতে হবে। তো সেটা আমরা করি। তাহলে অর্ধগোলাকার গম্বুজ এঁকে ফেলি। ছবিটা কি? অর্ধগোলাকার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, গম্বুজটা এইরকম। এই হলো অর্ধগোলাকৃতি একটা গম্বুজ। আচ্ছা, গম্বুজের এই পোর্শনটা মাটির সাথে আছে। তাহলে এর ব্যাস কত আছে? গম্বুজের ব্যাস আছে 42 ডেসিমিটার। আবার এখানে বলছে উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে। তাহলে আমরা কি করব? এখানে দেখো এটাকে মিটারে নিয়ে আসবো। 4.2 মিটার। তাহলে গম্বুজের ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ 4.2 ডিভাইডেড বাই 2, এত সেমি। এখানে অ্যাব্রিভিয়েটেড ফর্ম দিয়ে দেবো একটা আর। তাহলে এখানে দেখো উপরিতলটা রং করব, নিচেই তো রং করে না গম্বুজের কেউ। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? উপরিতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা যেটা পাচ্ছি 2 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তোমরা এই সূত্রটা আলাদা করে লিখবে। কখনো কখনো দেখা গেল সূত্রের জন্য এখানে 1 নম্বর দেয়, আর মান বসানোর জন্য, মান ক্যালকুলেশন করার জন্য নাম্বার আলাদা থাকে। সেই জন্য আমি প্রায়ই দেখবা এই সূত্রটাকে আমি লিখে দিচ্ছি আলাদা করে। তাহলে আর স্কোয়ার মিনস এখানে 2.1 2.1 লিখে দাও, কারণ 2 দিয়ে ভাগ করলে 2.1 আসবে। 2.1 মিনস 21/10 ইন্টু 21/10, এত বর্গ মিটার হলো। বর্গমিটার। এখানে একটু হালকা ক্যালকুলেশন যদি সম্ভব হয় করতে পারো, না করলেও হবে। আচ্ছা, এখানে 21, এখানে আর কিছু নেই, দরকার নেই আমাদের। তাহলে 2 ইন্টু 22 ইন্টু এখানে একটা 3 আছে, তাই না? 3 ইন্টু 21 ডিভাইডেড বাই এখানে আমরা পাচ্ছি 100, এত বর্গ মিটার। এরকমই থাক, কারণ এটার আলাদা যদি আনসার চাইতো তাহলে আমরা ক্যালকুলেশন করতাম, যেহেতু এখানে শুধু টাকাই চেয়েছে, অন্য ক্যালকুলেশন চাইনি। ওপরে তল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে হিসাব করি। তাহলে খরচ হবে কত? আর যদি এটাকে ক্যালকুলেশন করতে বলে, সম্ভবত 4 নম্বরের অঙ্কে এটাকে বলবে উপরিতলের ক্ষেত্রফল কত, সেটা দেখবে তোমরা পাচ্ছ নাকি। তাহলে চলো আমরা যদি এখানে 44 ইন্টু 63 ডিভাইডেড বাই 100,
এত বর্গ মিটার। এবার আমরা ওপরেরটা গুণ করি, গুণ করে দেখি কত আসে। এখানে দেখো 63 কে 44 দিয়ে গুণ করছি, গুণও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করবে। দেখো 4×3=12, দিয়ে হাতে থাকলো 1, 6×4=24, আর 1=25। এবার 4 দিয়ে গুণ করছি, এক ঘর সরিয়ে দিলাম, এরকম। তাহলে 2772, 2772, তাকে 100 দিয়ে ভাগ করছি। 2772 বাই 100, দ্যাট ইজ 27.72 বর্গ সেন্টিমিটার হলো। এইবার দেখো কত খরচ পড়বে। হুম এইটা যদি আনসারে চাই, আমরা এটা ক্যালকুলেশন করব, তারপরে যখন কত খরচ পড়বে চাইছে, দরকার হলে আবার আমরা এখানে ব্যাক করব, করে গিয়ে দেখবো আমরা আমাদের মোট খরচ কত পড়ছে। হ্যাঁ, দেখো ক্যালকুলেশনটা আমি বলছি, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে খরচ হবে কত। আমরা এখানে প্রতি বর্গমিটার, দেখো প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট খরচ হবে কত হবে। আমরা একটা কাজ করছি, আমরা তো ওখানে 44×63 লিখে দিয়েছিলাম, নিচে ছিল আমাদের কত 100, ভালো করে দেখো। আর এখানে আমরা পাচ্ছি 35 এত টাকা। তাহলে এবার আমরা যদি এটাকে ক্যান্সেল করার চেষ্টা করি, মনে করো 5 দিয়ে কাটি এটাকে, 5×20=100, 5×7=35, ভালো করে দেখো। আচ্ছা, এখানে একটা 2 দিয়ে কাটি, নিচেই 10 রাখা অনেক বেশি উপকারের। 10, 100 আমি বলেছি এগুলো তোমাদের, সেগুলো থাকলে আমাদের উপরেরটা ক্যালকুলেশন করে দশমিক সরিয়ে দিলেই ঝামেলা মিটে যায়। তাহলে চলো এবার এটাকে গুণ করো, আর কিছুই নেই। তাহলে পাচ্ছি কি আমরা এখানে, আচ্ছা এটাকে আমরা ক্যান্সেল করেছি 22, 22×63×7, তাহলে এখানে দেখো 100 দিয়ে 5 দিয়ে 5×20=120, 2 দিয়ে 22, এখানে 7, 63, 10। আচ্ছা ঠিক আছে, 5 দিয়ে 5×20=100, 5×7=35, 7 আর কাটছে না, এখানে কাটার দরকারও নেই আর। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে যেটা পাচ্ছি এটাকে গুণ করো, করে দেখো কত আসছে। এখানে আসছে আমাদের 7×14, 4 হাতে থাকলে 1, 7×14=15, 63/10। আচ্ছা, এটা 3 দিয়ে 154কে তোমরা 63 দিয়ে গুণ করো, করে দেখো কত আসে। 4×3=12, 2 হাতে 1, 5×3=15, 16, 6 হাতে 1, 3 দিয়ে 3 একে 3 আর 4। এবার 6 দিয়ে যদি গুণ করি কত আসবে। হ্যাঁ, 6×4=24, 4 হাতে থাকলো 2, 5×4=30, আর 2=32, 2 হাতে থাকলো 3, 6×1=6, আর 3=9। তাহলে এটা হলো কত, 2028। না সরি, এখানে এখানে 9, এটা 9, 8 নয়, 9। তাহলে আসলো আমাদের একটা 7, সরি, 4 দিয়ে 6 রেখে 7, হ্যাঁ 0। তাহলে আমরা পাচ্ছি 970.2 আছে। টাকা পয়সার ক্ষেত্রে দুটো ঘর দিয়ে দেবো যাতে বোঝায়, এখানে 970 টাকা 20 পয়সা, এত টাকা। এ হলো আনসার। বোঝা গেল আশা করা যায়। তারপরে আসো এখানে 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক দিয়েছে এখানে, 12টা দেখো, 12টা ভালো করে পড়ো অঙ্কটা। এটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। মানে
এমনভাবে কাটলাম যাতে আমাদের এই যে এর যে বক্রতলের ক্ষেত্রফল আগে যা বক্রতলের ক্ষেত্রফল ছিল আহ, তার ঠিক অর্ধেক। চলো, তাহলে এই যে ব্যাসার্ধ সেটাকে যদি ছোট হাতের আর ধরি, এই যে ব্যাসার্ধ বড়গুলোকে সেটা ক্যাপিটাল আর, বড় হাতের আর ধরবো। হুম, তাহলে আমাদের বলা আছে কি দেখো, পূর্বের পূর্বের আহ, ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর একক, হুম, পরের ব্যাসার্ধ ইকুয়ালস টু স্মল আর একক। তাহলে প্রশ্ন অনুসারে প্রথমেই যেটা আসছে দেখো, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু 2 × 4 পাই স্মল আর স্কোয়ার। কারণ পূর্বের বক্রতলের ক্ষেত্রফলটা বর্তমানের বক্রতলের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এটা 4 পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখান থেকে, ভালো করে দেখো। আচ্ছা, তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু হচ্ছে কত, স্কোয়ার রুট অফ 2r²। এখান থেকে আরটা বের হবে, আর স্কোয়ার রুট অফ 2। আমাদের এখানে একক কিছু দেওয়া নেই, সেই জন্য আমরা আপাতত এটাকে এককই লিখে রাখবো। এবার বলছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত কত। কেটে নেওয়া অংশ কোনটা, যে অংশটা আমরা দেখো এখান থেকে কেটে নিয়েছি। কোথা থেকে কাটলাম আমরা, এই যে ছিল এই অংশটা কেটে নিয়েছি আমরা। তাহলে এই অংশটার আয়তনের সাথে আমাদের যে এই যে ভিতরে যে আয়তন আছে সেইটা অনুপাত আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো, এখানে সরি, এখানে এটা হবে, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন সমান, প্রথমে আয়তন কত ছিল, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। সেখান থেকে অবশিষ্ট যেটা থাকলো দ্যাট ইজ 4/3 পাই স্মল আর কিউব। এটাকে যদি বাদ দিই তাহলে কেটে নেওয়া অংশটা পেয়ে গেলাম। এখান থেকে কিছুই নয়, 4/3 পাই কমন যাবে, দ্যাট ইজ ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক। হলো? এইবার দেখো, তাহলে অবশিষ্ট অংশের আয়তন সমান 4/3 পাই স্মল আর কিউব ঘন একক। তাহলে আমাদের অনুপাত যেটা নির্ণয় করতে বলেছে কি, কেটে নেওয়া অংশের আয়তন ডিভাইডেড বাই অবশিষ্ট অংশের আয়তন, অবশিষ্ট অংশের আয়তন। তাহলে এটা পাচ্ছি আমরা 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই স্মল আর কিউবের হোল স্কোয়ার, সরি হোল কিউব। এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার যদি স্মল আর কিউবের দেখো, আমাদের যে রেজাল্টটা দাঁড়াচ্ছে সেটা ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ডিভাইডেড বাই স্মল আর কিউব। আমরা আগে যে রিলেশনটা জানি সেটা হলো ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর ইন্টু স্কোয়ার রুট অফ 2। এই ভ্যালুটা আমরা এখানে পুট করছি, আর কিছুই না। তাহলে আর তার হোল কিউব মাইনাস আর কিউব ডিভাইডেড বাই আর কিউব। তাহলে এখানে হচ্ছে কত, 2 যদি কিউব করি দ্যাট ইজ 2
টু টু, এই দুটোকে গুণ করলে একটা 2 পাই, দ্যাট ইজ 2 স্কোয়ার রুট অফ 2। তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার রুট অফ 2 আর কিউব মাইনাস আর কিউব ডিভাইডেড বাই আর কিউব। তাহলে আমাদের এখান থেকে যদি দেখো, এখান থেকে যদি আর কিউব কমন নিই, তাহলে 2 স্কোয়ার রুট অফ 2 মাইনাস 1 ডিভাইডেড বাই আর কিউব, এটা কেটে গেল। তাহলে 2 স্কোয়ার রুট অফ 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 1, তার মানে হচ্ছে 2 স্কোয়ার রুট অফ 2 মাইনাস 1 ইজ টু 1। এটা আনসার আসছে আমাদের। ওকে, চলো আসো নেক্সট প্রবলেমে। নেক্সট আর প্রবলেম খুব বেশি ভালো কিছু প্রবলেম এখানে নেই। হ্যাঁ, 14 অঙ্কটা দেখো একটু। 14 অঙ্কটা খুবই সোজা অঙ্ক, যদিও কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে। চলো এটাকে আমরা করি একটু। বলছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কটি নিরেট গুলি তৈরি করা যায়। আমি এটা সংক্ষেপে করছি, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, তাহলে আমাদের লোহার গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে? লোহার গোলকের ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে কত আমাদের? 8 সেমি। 8 সেমি। তাহলে এই লোহার গোলকের আয়তন আমরা কত পাবো? 4/3 পাই ইন্টু 8 কিউব এত ঘন সেমি। ছোট যে গুলি তৈরি করা হচ্ছে, গুলির ব্যাসার্ধ সমান দেওয়া আছে 1 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে? ছোট গুলির আয়তন তাহলে 4/3 পাই ইন্টু 1 কিউব ঘন সেমি। তাহলে আমরা ধরি এক্সটি গুলি তৈরি করা যাবে। তাহলে এক্সটি গুলির আয়তন কত? এক্সটি গুলির আয়তন সমান 4/3 পাই ইন্টু এক্স ঘন সেমি। তাহলে আমরা যেখানে দেখো, এখানে শর্তানুসারে কি আসছে? শর্তানুসারে 4/3 পাই এক্স, দ্যাট ইজ 4/3 পাই ইন্টু 8 কিউব, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এক্স ইকালস টু 8 কিউব, 8 8 64 ইন্টু 8, দ্যাট ইজ 8 4 32, দিয়ে হাতে থাকলো 3, 8 6 48, 8 3 51, এতটা। এই একটা সহজ একটা অঙ্ক, 512টি, 14 নম্বর অঙ্ক, কিন্তু পরীক্ষায় বেশ আসে। আচ্ছা চলো এবার আমরা এমসিকিউ পার্টটাও কমপ্লিট করে ফেলি নাকি? কি বলছো তোমরা? লেন্দি হয়ে যাবে? চলো করি এমসিকিউ পার্টটাও যতটা হয়। এখান থেকে এমসিকিউগুলো আছে বেশ ভালো ভালো আর কি। আচ্ছা, আজকে এই পর্যন্ত হলো। আমি মোটামুটি পরিমিতিটা আমার কথা অনুসারে এই সপ্তাহের মধ্যেই শেষ করলাম। আর একটা পরিমিতি চ্যাপ্টার আছে, ওটা একটু পরে করব। হ্যাঁ, কোশ্চেন পেপার করার সময় সেটা করে দেবো, ম্যাক্সিমামটাই যেটা পরীক্ষায় আসে আমি করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা দেখো, এখানে বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তন আমরা কি জানি? 4 পাই আর স্কোয়ার, এখানে আর আছে কত? 2r একক, দ্যাট ইজ 2r তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 4 পাই ইন্টু 4r স্কোয়ার। তাহলে হচ্ছে কত আমাদের এখানে?
ও সরি, আয়তন চেয়েছে, ক্ষেত্রফল না, এটা আয়তন চেয়েছে। তাহলে 4/3 পাই ইন্টু 2r² হোল কিউব এত ঘন একক। 4/3 পাই, তাহলে 2 মিনস 8 ইন্টু r কিউব, তাহলে 8×4 32 পাই r কিউব ডিভাইডেড বাই 3। দেখো অপশানে কোনটা আছে, এখানে অপশান আছে একদম প্রথম অপশানটা, এই অপশানটা কারেক্ট। আচ্ছা, 2 নম্বরেরটা দেখি কি বলছে। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাদের বক্রতলের, এইটা কিন্তু আসে পরীক্ষায়। দেখো দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত, একটা ধরলাম আমরা 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, আর একটা নিলাম আমরা 4/3 পাই স্মল আর কিউব। জেনারেলি এখানে আর আর আরই চলে আসবে, আর কিউব আর আর কিউব সেটাই আসবে। দেখো আছে আমাদের 1/8, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। পরিষ্কার ক্যাপিটাল আর ডিভাইডেড বাই স্মল আর তার হোল কিউব ইকুয়ালস টু 1/2 তার হোল কিউব। তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়ালস টু কত হচ্ছে, 1/2। এইবার তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমাদের যেটা জানা আছে সেটা হলো 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্মল আর স্কোয়ার। তাহলে 4 পাই কেটে গেল, তাহলে উপরে হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার, দ্যাট ইজ ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল স্কোয়ার। এটা মিনস কত, 1/2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 1/4। অনুপাতটা আসছে কত, 1:4। এটা আনসার। অ্যাকচুয়ালি কিউব, আয়তন মানে কিউব, আর তোমরা ডিরেক্ট এটাও বসিয়ে নিতে পারো, আর তারপরে এটাকে স্কোয়ার করে দিলেই চলে আসবে। 1/2কে স্কোয়ার করলে 1/4। আর খুব সুন্দর অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং পরীক্ষার জন্য এটাকে প্রস্তুতি নেবে, তৈরি করবে। হলো। তারপর বলছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কত, 3 পাই r স্কোয়ার বর্গ একক। এখানে 3 পাই আর এর ভ্যালু কত দেওয়া আছে, 7 সেন্টিমিটার ব্যাসার্ধের, তাহলে 7 স্কোয়ার বর্গ একক। তাহলে 3 ইন্টু 49 পাই বর্গ একক। তাহলে 9×3 = 27, 7 হাতে থাকলো 2, 4×3 = 12, 13, 14, 147 ইন্টু পাই এত একক। দেখো কোনটা আছে আনসার, সি অপশন আনসার আছে এখানে। চারেরটা বলছি কি, দেখো দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, মানে আগে যা শেখালাম বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত মানে ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল স্কোয়ার, সেটা সমান আমাদের কত দেওয়া আছে, সেটা সমান দেওয়া আছে আমাদের 16/9, তাই না? তাহলে এটা আমরা 16/9কে আমরা কি 4/3 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে কি হলো, ক্যাপিটাল আর বাই স্মল আর ইকালস টু 4/3। এবার আয়তনের অনুপাত যদি বলে এটার কিউব করে দেবো, তাই বলেছে। তাহলে আমাদের অনুপাতটা আসছে কত, ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল কিউব ইকালস টু 4-এর হোল কিউব বাই 3-এর হোল কিউব। তাহলে 4×4 = 16, 4×16 = 64 বাই 27, 64:27। এটাও আসে পরীক্ষাতে বেশ। হুম। তারপরে বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এটা খুব একটা ধাঁধা টাইপের অঙ্ক। দেখো তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি বলছে, কত নম্বর, 5। বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 3 গুণ আয়তন, দ্যাট ইজ 4/3 পাই আর কিউব। এই 3 ক্যান্সেল হয়ে গেল, 4 পাই 4 তাহলে দেখো আর কিউব সমান আর স্কোয়ার, তাহলে আর কিউব মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আর স্কোয়ার আর মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। কিন্তু আর স্কোয়ার আর এখানে নট ইকুয়ালস টু 0, তাহলে আর ইকুয়ালস টু কত, 1 এত একক। এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করো।
হ্যাঁ, অবজেক্টিভগুলো বেশ কয়েকটা আছে এখানে, বেশ ভালো ভালো। তার মধ্যে 4 নম্বরেরটা আসে পরীক্ষায় যেগুলো আর কি। 1 নম্বরেরটা করি, 4 নম্বরেরটা করি। হুম, চলো আহ, করা যাক আমরা। কালি বেরিয়ে গেছে। ওকে, দেখো 16-1, এটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন মানে, নিরেট অর্ধগোলক কিন্তু, অর্ধগোলকের আয়তন মানে 2/3 পাই আর কিউব। আর নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের জানা আছে 3 পাই আর স্কোয়ার। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আর এর ভ্যালু বের করতে হবে আমাদের, আর কিছুই না। তাহলে পাই পাই দুই দিক থেকে ক্যান্সেল আউট হলো, আর স্কোয়ার কেটে গেল আর। তাহলে আর ইকুয়ালস টু 9/2, দ্যাট ইজ 4.5 এত একক। ব্যাস, এটাই ব্যাসার্ধ। হুম, ঝট করে হয়ে গেল। এইবার দেখো, তোমাদের বলে স্যার এটা তো 2 নম্বরেও থাকতে পারে। হ্যাঁ, 2 নম্বরে থাকতে পারে, 2 নম্বরে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব দেখো, নিরেট অর্ধগোলকের আয়তন, এখানে সরাসরি ফর্মুলাটাই লেখো, 2/3 পাই আর কিউব এত ঘন একক। নিরেট অর্ধগোলকের কি বলছে আমাদের, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা জানি 3 পাই আর স্কোয়ার বর্গ একক। এই যে তোমরা ফর্মুলা দুটো লিখলে না, এখানে এক থাকবে। তারপরে যে কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করলাম, মানে এইখান থেকে এটা, এইখান থেকে এটা, এই যে রিলেশনটা নিয়ে আসলে সেখানে এক থাকবে। হ্যাঁ, অতিরিক্ত বেশি কিছু তো লেখার দরকার নেই আমাদের। আনসার হবে কি আমাদের, ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট। আচ্ছা, তারপরে চলো সোজা সবই। এখানে 4 নম্বরেরটা দেখো, এটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে আছে এস। তাহলে এস ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার এত বর্গ একক। আয়তন দিয়ে আছে ভি, ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব ঘন একক। এইবার আমাদের এস কিউব বাই ভি স্কোয়ার এর ভ্যালু চাই আমাদের, এস কিউব বাই ভি স্কোয়ার। আমরা এর মান নির্ণয় করতে হবে আর কি, পায়ের মান যেখানে বসানো যাবে না বলাই আছে। তাহলে এস কিউব মিনস দেখো 4 পাই আর স্কোয়ার তার হোল কিউব, ভি স্কোয়ার মিনস 4/3 পাই, আচ্ছা, আর কিউব তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে দেখো, এটা অনায়াসেই পাচ্ছি আমরা 4 পাই, এটার আমরা পাচ্ছি হোল কিউব ইন্টু r⁶। এখানটা পাচ্ছি 4/3 পাই তার হোল স্কোয়ার ইন্টু r⁶। এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। এবার এই সংখ্যাটাকে গুণ করবে, যা আসবে আসবে। 3 স্কোয়ার মানে 9, 4 কিউব মানে 64 পায়ের কিউব, আর এখানে আসলো কত, 16 ইন্টু পায়ের স্কোয়ার। তাহলে পাই স্কোয়ার এর সাথে কেটে গেল, একটা পাই থাকলো, 16কে 4 × 64। তাহলে এটা হচ্ছে দেখো 36
পাই। হুম, এই রিলেশনটা 36। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে অবজেক্টিভে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট তোমরা জানাও আমাকে তোমাদের কি কি করলে সুবিধা হয়, সেটা আমি আমি জানতেই পাচ্ছি না, বুঝতেই পারছি না। হ্যাঁ, দরকার হলে আমার সাথে দেখা করো, কন্ট্যাক্ট করো, আমার নাম্বার আছে সকলের কাছে। হ্যাঁ, আর যাদের কাছে নাম্বার নেই তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও আমি নাম্বারটা লিখে দিচ্ছি, সেটাই বেটার। হুম, আমি চলো এই জায়গাটায় আমার নাম্বারটা লিখে দিচ্ছি। আমার নাম্বার, তোমরা যোগাযোগ করো আমার সাথে, ফোন করে নাও। হুম, এটা এটা 4 লাস্টেরটা। এই আমার সাথে যোগাযোগ করে নাও। হুম, এই 9734822704। ওকে, ভালো থেকো সবাই। হুম।